নমস্কার, আমি জীবন নদী। আমার নাম অরুণিমা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে মাঝরাত থেকে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, তাই বিছানাতে শুয়ে শুয়ে ইন্ট্রোটা দিলাম। চলুন দেখা যাক নড়তে নড়তে চড়তে চড়তে কী কাজ করতে পারি। গতকাল সন্ধ্যাবেলায় সবাই তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছিল, সেই জন্য গুটি কত পরোটা ভেজে নিচ্ছিলাম। কারণ সাধারণত এত তাড়াতাড়ি কেউ অফিস থেকে ফেরে না। কালকে একটা বিশেষ দিন ছিল, তাই জন্য একটু তাড়াতাড়ি সবাই ফিরে এসেছিল, তাই চটপট করে পরোটা বেলে নিচ্ছিলাম। এবং অনেকে যা বলেন যে তিনকোনা পরোটা বেলতে তাদের অসুবিধা হয়, তো আমি এইভাবেই পরোটা তিনকোনা বেলি। আমার কিন্তু কোনোদিন অসুবিধা হয়নি। এবং রুটি বেলার মতোই পরোটা গোল গোল করে ঘুরে সামান্য একটু ময়দা বা আটা ছড়িয়ে নিয়ে বেলি। এবং আমি কিন্তু পরোটা বানালেও সেটা আটা দিয়েই বানাই, ময়দার ব্যবহার খুব করিই না। আমাদের বাড়িতে ময়দার ব্যবহার হয় না। তো বেশ কিছু পরোটা ভেজে নিচ্ছিলাম বেগুন আর খুবই সামান্য তেলে। বেশ দেখতেই পেলেন যে কতটা কম তেলে আমি পরোটাগুলোকে ভাজছিলাম। কারণ আমি পরোটাগুলোকে প্রথমে শুকনো অবস্থায় সেঁকে নিই, যেমন করে রুটি সেঁকে নেয় সেইভাবে সেঁকে নিয়ে তারপর তেলে একটু সাঁতলে নেওয়া যাকে বলে, সেভাবেই অল্প তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছিলাম। তারপর বেগুন ভেজে নিয়েছিলাম খুব চটপট। আর তেল কম খাওয়া তো এখন সবাই জানেন যে তেল কম খাওয়াটা উচিত। খুব বেশি নিয়মের কড়াকড়ি আমি আমার বাড়িতে রাখিনি, সেই কারণে শরীর খারাপ হলে আমি খুব অল্প উপকরণে সেরে ফেলি দুপুরের খাওয়া। তাই চিকেনটাকে মেখে রাখলাম। এবার পেঁয়াজ, রসুন, আদা আলাদা করে কষিয়ে মাংসটার মধ্যে দিয়ে রাখবো। এখন আপাতত ঢাকা দেওয়া থাক। শরীর ভালো না বলে মাংসটা প্রেসারে বসে দিয়েছে। চিকেন সাধারণত কড়াইতেই করা হয়, তবে সময় অভাব এবং শরীর খারাপ হলে যাদেরকে আমার মতো কাজ করতে হয় তাদের এইভাবে প্রেসার কুকারে চিকেন করে নিলে ভালো। এই যে ওআরএসের প্যাকেট নিয়ে আর কোনো রকমে ভাত আর চিকেনটা রান্না করলাম। শাকগুলো শুকিয়ে যাচ্ছে, মেথি শাক। তো এরকম শুকিয়ে আসা মেথি শাক দিয়ে আমি সাধারণত শাক চচ্চড়ি আর করি না, আমি এগুলো দিয়ে কসুরি মেথি বানিয়ে ফেলছি। তো বেছে না রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে, একটু এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে কসুরি মেথি। সুতরাং এইটুকু তো আমাকে করে রাখতেই হবে। তারপর দেখি ইঞ্জেকশন নিয়ে আসতে হবে দোকানে গিয়ে। কড়াইশুঁটিগুলো ঝটপট বেছে নিই, বাছা থাকলে কাজ করতে রান্না করতে সুবিধা। কত কি ভেবেছিলাম যে কড়াইশুঁটির কচুরি করব, আলুর দম করব, কড়াইশুঁটি আলু দিয়ে শুকনো করে নতুন আলুর দম করব। এমন ভুগছি রাত্রি থেকে, এমন শুরু হয়েছে যে একটা ওষুধ কিনে খেলাম, সেটার দাম 269। চিন্তা করা যায়, এক পাতা ওষুধের দাম 269। এবং যে খুব সাংঘাতিক কিছু সমস্যা, সাধারণ জ্বর, পেট খারাপ যে ব্যাপারগুলো হয় ঘরে ঘরে, সেই জিনিসের জন্য যদি একটা ওষুধ কিনতে যদি এত টাকা লাগে, কি করব তাই ভাবছি। কসুরি মেথি রেডি, দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে, কতটাই মচমচে হয়েছে। লাইভ দেখছি বিথিকার, আর তার সঙ্গে ছেলে বলেছে ডিম ভাজি খাবে। বিথিকা, তোমার লাইভ দেখছি আর ডিম ভাজি অথবা অমলেট, যে নামেই ডাকো, খাদ্যবস্তুটা আলাদা হয়ে যায় না, একই থাকে। হয়ে গেল রান্না। এতগুলো রুটি করা হয়েছে, ঢাকা দেওয়া থাকবে। ভাতটা মেখে নিলাম, যদিও শুধু সাদা ভাত মনে হচ্ছে, এটা কিন্তু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মাংসের ছাট। এটা ঘোতনের বাচ্চাদের দেব, আর ঘোতনের জন্য আলাদা করে আছে। ঘোতনেরটা এইভাবে দিলেও খেতে পারে না, চিবোতে পারে না, জিভের সমস্যা, সে কারণে ওকে মিক্সিতে পিষে দিতে হবে মাংসগুলো। এবং বাচ্চাগুলো তো নিজেরা খেতে পারে, নিজেরাই খাবে।
আমাকে ঘতনকে খাইয়ে দিতে হবে। একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, মনে নেই, এখন আবার জানলা টানা বন্ধ করে দেওয়ার পর দেখছি মটরটা ভেজানো রয়েছে। এটা ঘুগনিটা করে রাখি, তা না হলে ছেলে কাজে বেরোনোর সময় রুটি দিয়ে কি বা খেয়ে যাবে। শরীর খারাপ থাকলেও করতেই হবে। হতে থাক। জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গ্রেট করা আদা। একটু তেলটা গরম হোক, তারপর তেল গরম হয়ে গেছে, ফোড়ন ফুটে গেছে। আমি এবারে রাফলি চপড অনিয়ন দিয়ে দিচ্ছি, আর এখানে গ্রিন চিলিও আছে, দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তার মধ্যে দেব দুটো ডিম। ডিমটা ভুর্জি হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, বা ডিমের ঝুড়ি হয়ে যাবে। তো তখন এইটা প্যান ধরে আমি ঢেলে দেবো প্রেশার কুকারের মধ্যে। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, একটু কসুরি মেথি দিয়ে দেবো, রান্না হয়ে যাবে। খুব চটপট, শরীর খারাপের মধ্যে এভাবে কাজ আমি সেরে ফেলি। ডিমটাকে এভাবে ঝুরি করে নিই। এটা হয়ে গেল ভাজা ভাজা। এর বেশি ভাজা ভাজা আমি করবো না, তাতে ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। এই যে এতটা ঘুগনি করছি, এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। এবং আমি যেহেতু সকালবেলা উঠতে পারি না, ছেলে বেরিয়ে যায়, তো বাটিতে বেড়ে রাখি। বাটিতে বেড়ে ও মাইক্রোওয়েভ করে নেয়। এবার একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো। যেহেতু বাড়িতেই কসুরি মেথিটা বানিয়ে নিই, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে দিই। কারণ কিনে 10 টাকা দিয়ে 2 আটি মেথি শাক কিনলেই আমার অনেকটা কসুরি মেথি হয়ে যায়। ফলে আমি পর্যাপ্ত পরিমাণে দিই, যে অল্প করে দিতে হবে, অনেক দাম, এরকম কিছু নয়। এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, একটু তার আসার জন্য একটুখানি চিনি আমি দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা আমি বানিয়ে রেখেছি ঘুগনির জন্য, ধনে জিরে মেথি শুকনো লঙ্কা। এটা একটু বানিয়ে আমি রেখে দিই, এটা দিয়ে দিলেই অসাধারণ স্বাদ হয়ে যায়। এবং এটা বেশ পর্যাপ্ত পরিমাণে বানানো ছিল, দিয়ে দিলাম। হয়ে গেছে ঘুগনি, এইরকম দেখতে হচ্ছে এবং খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি একটুখানি নুন মিষ্টি কি আছে ঝাল সব চেক করে নিলাম। আমার ছেলে রুটি পরোটা দিয়ে এইটা খেতে খুব ভালোবাসে। তো এই যে বাকিটা রয়েছে, এটা আমি ফ্রিজ করে রাখবো। এবং ওই আমার তো 3 বেলা লাগে, 3 বেলা 4 বেলা লাগে। কারণ সকালবেলা ছেলে খেয়ে যায় ব্রেকফাস্ট, আবার দুপুরেও ভাত দিয়ে ঘুগনি খায়, আবার সন্ধেবেলা খাবে। সন্ধেবেলা হয়তো খাবে না, বাইরে চা বিস্কুট খেয়ে নেয়। ও বাড়িতে চা বিস্কুট মোটে খায় না, বাইরের দোকান থেকে ও পানসে চা কিনে খায়। চিন্তা করুন দেখি কীরকম অবস্থা। নিজে কিন্তু অসাধারণ চা করতে পারে। তো যাই হোক, এটা রাতে খাবে এবং সকালে খাবে। আমি বলে দিয়েছি যে এত কিছু আমি করতে পারবো না, এক এক বেলা এক এক রকম, যেরকম পারছি সেরকম করে দিচ্ছি। কিন্তু আমার ছেলে সত্যি ছোটোবেলা থেকে, একদম ছোটোবেলা যখন দুধ খেত তখন ল্যাকটোজ ইনটলারেন্স ছিল। তো তখন দুধ খাওয়ানো নিয়ে প্রচুর ঝামেলা হতো, চিনি ছাড়া সয়া মিল্ক, প্রচণ্ড অখাদ্য খেতে, সে খেতে চাইতো না। তারপরে যখন ভাত খাওয়া হলো তখন থেকে মানে কিন্তু কোনো ঝামেলা করেনি। এবং তারপর থেকে সয়া মিল্ক খাওয়ার কারণে এত মোটা হয়ে গেল, এত মোটা হয়ে গেছে, এখনও এত মোটা যে ওকে আমি কিছুতেই ওজন কমাতে পারছি না। দেখো আমার ছেলে যখন অন্নপ্রাশন হবে তার আগেই ছবিটা তোলা হয়েছিল, কত সুন্দর দেখতে ছিল। দেখো, ফর্সা ছিল মোটামুটি।
দেখতেও সুন্দর ছিল এবং খুব ব্যক্তিত্ব ছিল। আর এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি বানিয়েছিলাম। বলাই বাহুল্য যে বিক্রি হয়নি। আমার ছেলেকে ভালো করে দেখো, আমার সোনাকে। এই আমার শিল্পকীর্তি জয়িতা জয় আর্টস, তিনি একটা ছবি এঁকেছিলেন। তো সেই ছবিটাকে ভিত্তি করে আমি এই পেন্ডেন্টটা বানিয়েছিলাম। আমি নিজেকে এটা নিজেরই প্রতিভা। এটা হচ্ছে সূর্যমুখী ফুল এবং আমি বিস্তারিত বলছি না, এটা একটা অ্যাসিমেট্রিক্যাল মালা। আর এই মালাটি আচ্ছা, অপু দুর্গা যদি বেঁচে থাকতো এবং শারদীয়া পুজো আসতো, তার বিয়ে হতো, সে ভাইয়ের জন্য বাবার জন্য প্রতীক্ষা করতো, তাকে কি ঠিক এমন দেখাতো? এটাও আমার বানানো, এই মুখটুক সমস্ত কিছু আমার বানানো। আর এইটা বানানো আমার কর্তা মশাইয়ের, রাধা কৃষ্ণ। রংটা অবশ্যই আমার করা, প্রত্যেকটারই এই দুটো আমার বানানো, রং করা। এটা আমার কর্তা মশাইয়ের বানানো আর রংটা আমি করেছি। আর এই যে আমি বারবার বলি, এটাও আমার আমাদের প্রতিভু, যাদের একটা ডানা কেটে নেওয়া হয়েছে, একটা ডানা রয়েছে, আমাদের প্রকৃত পরিচয় মুছে গেছে। এই হচ্ছে এটা আমার বানানো। এবং এটা একটা চোকার। তো এগুলো বিক্রি হয়নি, কেন হয়নি জানি না। স্নান করে এলাম, এখন অনেকটা শরীরটা ফ্রেশ লাগছে। আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না। শরীরটা ফ্রেশ লাগলেও দুর্বল লাগছে, কারণ অনেকটা জল শরীর থেকে বেরিয়ে গেছে, হাতটাও কাঁপছে, ক্যামেরাটা কাঁপছে। আপনারা মার্জনা করে নেবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা, পিঠে পুলির শুভেচ্ছা। ভালো থাকুন সকলে। আজকের মতো আসি, টাটা।